সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে তোমাদের মধ্যে থেকে একজন শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে বিজনেস এন্টারপ্রাইজ ক্লাস 9-10 সেখান থেকে চ্যাপ্টার 4-এর ওপরে আলোচনা করার জন্য, মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের শ্রেণীবিভাগ। তো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আশা করি তোমাদের উপকারে আসবে। একটু মনোযোগ দিয়ে শুনবা, তাহলে বুঝতে পারবা তোমরা। তো আমাদের আজকের আলোচনাটা একটু আমরা দেখি। এখানে হ্যাঁ, ব্যবসায় উদ্যোগ নবম দশম শ্রেণী আমাদের যে নতুন 2026 সালের যারা ক্লাস 9-এ উঠছে, তোমরা নতুন সিলেবাস অনুযায়ী। তবে মোটামুটি সবার জন্য এটা আগের যারা তোমরা আগামীবার এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য সমানভাবে এটা গুরুত্বপূর্ণ। তো এইখানে আমরা জানি যে ব্যবসা ব্যবসাটা কি, ব্যবসা আমরা যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করা হলে এবং তার উদ্দেশ্যটা যদি বৈধ থাকে, কোনো অবৈধ কোনো কিছু না, বৈধ করার বৈধ কর্মকাণ্ড, তাহলে আমরা সেটাকে বলি বিজনেস। তো এখানে মালিকানার ভিত্তিতে আমরা বিজনেসকে কি কিভাবে আমরা শ্রেণীবিন্যাস করা হয় একটু আমরা দেখি আর কি। তা আমরা জানি মালিকানা বলতে কি, ব্যবসাটা যে ওন করে, যে তার নিজের, অর্থাৎ মালিক বলতে বোঝা যায় যে ব্যবসাটা যার, তাকে আমরা বলতেছি মালিক। তো এইখানে মালিকের শ্রেণীবিভাগ দেওয়া আছে। একটা হচ্ছে, 1 নম্বর আছে এক মালিকানা কারবার। তো নাম শুনে বোঝা যাচ্ছে এখানে এক মালিকানা, অর্থাৎ যে ব্যবসার মালিক একজন, সে যে ব্যবসায় করুক, ওষুধের ব্যবসা হোক, মুদির দোকান হোক, আর মাছের দোকান হোক, আর ফলমূলের দোকান হোক, যে কোনো ব্যবসা যদি তার মালিক একজন হয় তাহলে আমি তাকে বলবো এক মালিকানা ব্যবসা। এবার আসছে অংশীদার ব্যবসা। অংশীদার মানে তাহলে বোঝা যাচ্ছে যে একজন না, একাধিক অংশীদার থাকবে, যে কয়েকজন মিলে করবে, তখন সেটাকে বলতেছি আমরা অংশীদার, অংশীদারি ব্যবসা। নাম্বার 3, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি। তো এটা কি, এটা আইন বলে গঠিত। এইখানে পার্থক্য হলো অংশীদারেও অনেক লোক, যৌথ মূলধনিতে অনেক লোকের ব্যবসা। কিন্তু বাট যৌথ মূলধনিটা হচ্ছে, এইখানে একটা কোম্পানির অনুযায়ী, আইন অনুযায়ী এটা গঠিত হয়, এবং যারা কোম্পানির শেয়ার কিনে তাদেরকে বলা হয় মালিক, কিন্তু তাদেরকে অংশীদার বলা হয় না। এখানে মালিক এই সেন্সে তারা শেয়ার কিনলো, শেয়ার মালিক কোনো, কারণ এটা একটা, আমরা যখন ডিটেলস আলাপ করব নিচের দিকে তখন আমরা বুঝতে পারবো। শুধু এইটুকু বলে রাখি, কোম্পানির ক্ষেত্রে হয় কি, একটা কোম্পানিটা পরিচালনা করার জন্য একটা বোর্ড থাকে, তারপরে ওইখানে হচ্ছে কর্মচারী থাকে, যারা বেতনভুক্ত, ডিজিএম, এজিএম, এমডি, তারা থাকে, যারা ব্যবসাটা চালায়। কিন্তু মালিক আলাদা। মালিক তারা শুধু টাকা, শেয়ার কিনে শেয়ার বিনিময়ে টাকা ইনভেস্ট করে, কিন্তু গোটা ব্যবসাটা ইয়ে করে, পরিচালনা করে ডিফারেন্ট সেট অফ পিপলস। যারা মালিক তারা সরাসরি অংশগ্রহণ করে না। তো এটা হচ্ছে যৌথ মূলধনী। আমরা এটা পরে ডিটেলস আলাপ। সমবায় সমিতি, সমবায় সমিতিটা কি, এটা একটা বিশেষ ধরনের। এটার মেন উদ্দেশ্য থাকে, এটা লাভ লস না, এটা আসলে যারা সদস্যভুক্ত হয় ওই সমিতির সদস্য, তাদের জনকল্যাণমূলক, তাদের কল্যাণের জন্য সমিতির, তাদের কল্যাণের স্বার্থে যে কাজগুলো করে, ব্যবসা হোক বা অ্যাক্টিভিটিস করে, সেটাকে আমরা বলি সমবায় সমিতি। এটা হলো রাষ্ট্রীয় ব্যবসা। গভর্নমেন্ট, সরকারও অনেক সময় নিজের থেকে ব্যবসা করে, যেমন আমাদের দেশে আছে জুট মিল, আছে সরকারি জুট মিল, চিনি কল আছে। তো এই ব্যবসাটা কে করতেছে? মালিক। তো আমরা এখন একটু ডিপে যাব। প্রথমে আমি এক মালিকানা কারবার নিয়ে আলোচনা করব, এর বৈশিষ্ট্যটা কি। তাহলে শুরুতেই বলছি, এক মালিকানা মানে এর প্রধান বৈশিষ্ট্য হলো মালিক একজন। প্রথম বৈশিষ্ট্য হলো একজন মালিক, ব্যবসাটা সে নিজেই দেখে, তার পরিবারের সদস্যরা দেখাশোনা করতে পারে, হেল্প করতে পারে, তার ছেলে হোক, মেয়ে হোক, ওয়াইফ হোক, ভাই ব্রাদার হোক, করতে পারে। কিন্তু মালিক সে নিজে একা, অন্যরা মালিক না, সে তাকে হেল্প করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আরেকটা বৈশিষ্ট্য কি, সহজ গঠন পদ্ধতি। অর্থাৎ এখানে কোনো আইনগত কোনো জটিলতা নাই। ইচ্ছা করলে আমি আমার বাড়ির সামনে আমি একটা
ছোট্ট একটা মুদির দোকান খুলতে বসতে পারি, এখানে আইনগত কোনো ঝামেলা নাই। তারপরে আমি একটা হচ্ছে শিল্প কারখানা, তার সামনে আমি ছোট্ট একটা চায়ের স্টল দিয়ে বসতে পারি। ইউনিভার্সিটিতে ওখানে ছাত্ররা চা খায়, একটা বিস্কিটের দোকান আমি দিয়ে বসতে পারি, চা বিস্কুটের দোকান। তাহলে এটা গঠন পদ্ধতি সহজ, অর্থাৎ একজন সে ইচ্ছা করলে কিছু পুঁজি বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে পারে। নাম্বার 3, স্বল্প মূলধন। এই ব্যবসার একটা বৈশিষ্ট্য হলো সাধারণত এর মূলধন খুব অল্প লাগে। একজন মানুষ তো খুব বেশি টাকা, যারা খুব বড় লোক তারাও কিন্তু একজনের বড় লোক হয় না, তারা ব্যবসা করে বড় লোক হয়। তো নর্মালি যারা ব্যবসা, এই এক মালিকানা ব্যবসা করে তাদের সাধারণত পুঁজি কম থাকে। একজন পানের দোকানদার অল্প কিছু পুঁজি নিয়ে, চায়ের দোকানদার, সে দেখা যাবে যে 2,000 3,000 টাকার পুঁজি নিয়ে সে ব্যবসা করতেছে। একটা সবজি বিক্রেতা, একটা মাছ বিক্রেতা, বা একটা মুদির দোকান, এগুলো কতই থাকে, 2 লাখ 5 লাখ বা 20,000 10,000 2,000 5,000ও থাকতে পারে বিভিন্ন। কিন্তু এর বৈশিষ্ট্য হলো যে মূলধনের পরিমাণটা কম থাকে। ছোট আয়তন, এক মালিকানা ব্যবসার আয়তনটা সাধারণত ছোট হয়, যেহেতু একজন মানুষ মালিক এবং একাই ব্যবসা দেখাশোনা করে। হয়তো তার ফ্যামিলি মেম্বাররা করতে পারে, কিন্তু সাধারণত একাই দেখাশোনা করে, কাজেই সে একা পক্ষে খুব বড় ব্যবসা সামাল দেওয়া কঠিন, এই জন্য এর আয়তনটা ছোট হয়। একক ঝুঁকি বহন, অর্থাৎ লাভ হোস লস হোস তাকেই বহন করতে হয়। যদি ব্যবসায় লস খায়, সে ঝুঁকিটা তাকে একাই বহন করতে হয়, কারণ সে তো একাই মালিক, অন্য আর কেউ বহন করে না। 6 নম্বর, পৃথক আইনগত সত্তা নেই। অর্থাৎ আমি একটা ব্যবসা খুললাম ঠিকই, ব্যবসার একটা নাম দিলাম সাইনবোর্ডে, সাপোজ মা ভ্যারাইটি স্টোর। তো মা ভ্যারাইটি স্টোর আমি হয়তো সাইনবোর্ড দিয়েছি, আমার ব্যবসা আছে, সব ঠিক আছে, বাট আমি কিন্তু এখানে বলতে পারবো না যে ব্যবসা আলাদা, মালিক আলাদা। কারণ ব্যবসা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে বিজনেস প্রতিষ্ঠানের আলাদা আইনগত কোনো সত্তা নাই। অর্থাৎ আমি যদি মনে করি যে আমার ব্যবসার নামে আমি একটা জায়গা কিনবো মা ভ্যারাইটি স্টোর নামে, আমি কিনতে পারবো না, কারণ মা ভ্যারাইটি স্টোর নামে সরকারের খাতায়, এর খাতায় এটা কোনো আইনগত ভিত্তি নাই। সে সে কোনো চুক্তি করতে পারবে না, সে কোনো কিছু কিনতে পারবে না, করলে আমাকে করতে হবে বিজনেসের পক্ষে। তার মানে কি, আসলে ব্যবসাটার আলাদা সত্তা নাই, মালিক যে তার সত্তা। এখানে আইনগত পৃথক কোনো সত্তা নাই, যেটা কোম্পানির ক্ষেত্রে আছে, কিন্তু এক মালিকানা কারবারের ক্ষেত্রে নাই। কোম্পানির ক্ষেত্রে কোম্পানি একটা রেজিস্ট্রেশন করলে পৃথক সত্তা হয়। সাপোজ স্কয়ার ফার্মা, সেই স্কয়ার ফার্মা ইচ্ছা করলে স্কয়ার ফার্মার নামে জমি কিনতে পারে, যদিও ওই স্কয়ার ফার্মা তার মানুষ না, কিন্তু ওর পক্ষে বোর্ড আছে, ওর পক্ষে যারা এমডি আছে, চেয়ারম্যান আছে, তারা করবে, কিন্তু দলিলের নাম থাকবে স্কয়ার ফার্মা লিমিটেড। কিন্তু আমার এক মালিকানা কারবার মা ভ্যারাইটি স্টোর, আমি দলিলে মা ভ্যারাইটি স্টোর দিয়ে আমি কোনো জমি কিনতে পারবো না, কারণ ওর কোনো আলাদা পৃথক সত্তা নাই। এবার বলছে অসীম দায়। অসীম বলতে আর সসীম, সসীম মানে সীমিত, অর্থাৎ পূর্বে থেকে নির্ধারিত একটা গণ্ডি। অসীম বলতে সীমাহীন। বলছে সীমাহীন দায়, অর্থাৎ আমি একটা ব্যবসা, এক মালিকানা ব্যবসা একটা চালু করলাম, করে আমি কিছু লোন টোন নিলাম, ব্যাংক থেকে হোক, আত্মীয় স্বজনের কাছ থেকে হোক, নিয়ে আল্লাহ না করুক আমার ব্যবসাতে মার খেয়ে গেলাম, আমার লস খেয়ে গেলাম, ব্যবসাটা বন্ধ হয়ে গেল আমার। তো তখন যে আমি টোটাল যে টাকা ঋণ নিয়েছি, আমার ব্যবসার যে সম্পদ আছে ছোট ওই সম্পদগুলো যদি সব বিক্রি করার পরে যদি দেখি যে আমার ঋণটা শোধ হচ্ছে না, তখন কি করবে? আমাকে তো ছাড়বে না, তখন আমাকে আমার ব্যক্তিগত সম্পদ, আমার যদি জমি থাকে, আমার যদি বাড়ি থাকে, যেটা ব্যবসার সাথে সম্পৃক্ত না, সেটাও বিক্রি করে আমাকে দিতে হবে। এই জন্য বলতেছে অসীম দায়। অর্থাৎ দায় যতক্ষণ আছে আমার, আর সম্পদ, আমার ব্যক্তিগত সম্পদ থাকলে সেগুলো বিক্রি করে আমাকে দিতে হবে, না হলে আমার বিরুদ্ধে মামলা করতে পারবে কোর্টে এবং আমাকে আইনগতভাবে বাধ্য করতে পারবে। 8 নম্বর পয়েন্ট, এককভাবে লাভ লোকসান বহন। যেহেতু মালিক একজন, স্বাভাবিক কারণে ব্যবসা যদি লাভ হয় তার, লোকসান লোকসান হলে তাকে বহন করতে হবে, এটা বলার অপেক্ষা রাখে না। স্থায়িত্বকাল, এক মালিকানা কারবারের স্থায়িত্বকাল তুলনামূলকভাবে কম হয়, যদিও কিছু ব্যবসার ক্ষেত্রে দেখা যায় যে বংশ পরস্পরায় চলে আসতেছে, হয়তো বাবা করতো তারপর ছেলে করতেছে, কিন্তু আসলে বাবা যেটা করতো সেটা বাবার ব্যবসা, ছেলে যখন করে এটা আসলে নতুন করে শুরু হয়। তাহলে স্থায়িত্বকাল এটা সাধারণত খুব বেশি হয় না, কারণ মালিক হঠাৎ করে মারা গেলেই ব্যবসা বন্ধ হয়ে গেল, হয়তো মালিকের মৃত্যুর পরে তার ছেলেরা দেখলো, কিন্তু দেখলেও ব্যবসাটা কিন্তু তখন ছেলেদের, মালিকের না। এই জন্য এর স্থায়িত্বকালটা কম হয়, যেহেতু এর কোনো আইনগত ভিত্তি নাই, মালিকের মৃত্যু মানে ব্যবসা শেষ।
তাহলে আমরা শিখলাম যে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলো কি কি। এবার আমরা দেখি যে উপযুক্ত ক্ষেত্র কোন কোন ক্ষেত্রে এক মালিকানা কারবারটা ব্যবহার হয়, কারণ এটা পৃথিবীর আদিমতম ব্যবসা সংগঠনের প্রকৃতি। কারণ এই এক মালিকানা কারবার আদিমকাল থেকে চলে আসতেছে এবং এটা আধুনিক কালেও এখনো জনপ্রিয়। এই গরিব আমাদের দেশে যারা, যাদের অল্প ক্যাপিটাল পুঁজি, সেখানেও যেমন জনপ্রিয়, উন্নত দেশেও একক মালিকানা জনপ্রিয়। এটা চলে আসতেছে। তো কোন কোন ক্ষেত্রে এটা সাধারণত উপযোগী? যেখানে বেশি অর্থের প্রয়োজন নেই, যে ব্যবসাতে অল্প সংখ্যক টাকার দরকার, যেমন চায়ের দোকান, ছোট খাবারের হোটেল, কুটির শিল্প, মৃৎশিল্প। মৃৎশিল্প বলতে কি, ওই যে যারা যে মাটির জিনিসপত্র তৈরি করে, যেমন হচ্ছে কামার কুমার যারা আছে, কুমাররা মাটির পাত্র তৈরি করে, বিভিন্ন খেলনা তৈরি করে মাটি দিয়ে, সেটাকে বলতেছে মৃৎশিল্প। তো এইসব জায়গাতে সাধারণত এক মালিকানা, অল্প পুঁজির দরকার হয়। তাহলে যেখানে অল্প পুঁজির দরকার, সেই ব্যবসাটা সাধারণত অনেক লোকের প্রয়োজন নেয়, অনেকজনকে অংশীদার নেওয়ার, সেখানে এক মালিকানা পাওয়ার উপযুক্ত। আচ্ছা, তো এটা একটা গেল। তারপরে একই কথায় পুনরাবৃত্তি, যেখানে অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই, সেখানে এটা হচ্ছে আবার যে সকল ব্যবসায় ঝুঁকি একেবারে কম, যেমন চালের দোকান, ওষুধের দোকান। বেশি ঝুঁকি হলে, তখন বেশি লোকে করলে ঝুঁকিটা ভাগ হয়ে যায়, ইয়াটা ঝুঁকিটা একজনের ঘাড়ে পড়ে না। কিন্তু যেহেতু এক মালিকানা একেবারে ঝুঁকি কম, সাধারণত ব্যবসা যে করে সে বুঝে ব্যবসা কি কি কিভাবে করতে হবে, কি করতে হবে। লস লস খাইলেও অল্প টল্প খায়, পুরা ব্যবসা ইয়া হয় না, যদি না সে অন্য কোনো এক্সেসিভ রিস্ক না নেয়। তাহলে ঝুঁকি কম, সেসব জায়গাতে সাধারণত কি হয়, এক প্রাণীর কারবার উপযোগী। আবার যেসব জায়গায় কোনো চাহিদা নির্দিষ্ট একটা জায়গায়, সারা দেশব্যাপী না, ওই একটা নির্দিষ্ট জায়গার লোকদের সুবিধা দেওয়ার জন্য, যেমন একটা হঠাৎ একটা যদি তোমার বাড়ির পাশে দেখলা যে একটা বড় শিল্প কারখানা হলো, একটা বড় একটা প্রতিষ্ঠান যায় ওখানে শিল্প কারখানা করলো, তো ওইখানে যারা কর্মচারী তারা চা টা খাওয়ার প্রয়োজন পড়ে, তো ওটার সামনে একটা চায়ের দোকান দিয়ে তুমি বসলা। একজন বসলো চায়ের দোকান দিয়ে, তো চায়ের দোকান দিয়ে বসলে এটা কি, ওই ওই কারখানার লোকজনের, আশেপাশের লোকজনের সার্ভ করার জন্য এটা করছে, তাদেরকে সেবা দেওয়ার জন্য। তো ওই সব ক্ষেত্রে এক মালিকানা কারবারটা ওখানে জুৎসই। তারপর পচনশীল পণ্য, যেগুলো পচনশীল, সবজি, মাছ, এই জাতীয় পচনশীল দ্রব্য, এগুলো ব্যবসার ক্ষেত্রে সাধারণত এক মালিকানা কারবার উপযোগী। তারপর ডাক্তার, প্রকৌশল, আইন, যারা নিজস্ব দক্ষতার প্রয়োজন। ডাক্তার, এখন আমি যদি ডাক্তার, আমি ডাক্তার পাশ করছি, আমি জানি, এখন আমি যদি আরেকজনকে ডাক্তার বানাই দিই, দোকানে বসাই দিই, সে তো পারবে না ব্যবসাতে চালাতে। কারণ এগুলো স্পেশালাইজ নলেজ দরকার, একটা বিশেষ নলেজ দরকার, একটা জ্ঞান দরকার। তাই যে ক্ষেত্রে এরকম দরকার, ইঞ্জিনিয়ার, আইন, একজন উকিল, তাকে কোর্টে তাকে ফেস করতে হবে, আমি যা পারবো না, আমি যদি না জানি। তাহলে এই জাতীয় স্পেসিফিক যেখানে ইয়ার প্রয়োজন পড়ে, যোগ্যতার প্রয়োজন পড়ে, সেখানে এক মালিকানা কারবার উপযোগী। যেমন লন্ড্রি, সেলুন, বিউটি পার্লার, এগুলো তো কাজ জানতে হবে, যারা কাজ জানে তারাই করে। লেদ মেশিন এর ওয়ার্ক ছোট ছোট যারা করে। আচ্ছা, আবার কি অনেকগুলো আছে যেগুলো চাহিদার মানে ক্রেতার রুচি ঘন ঘন পরিবর্তনশীল, এগুলো জানতে হয়। এইসব ক্ষেত্রে সাধারণত এক মালিকানা কারবার উপযোগী। যেমন একটা দর্জির দোকান, সে একটা সে দর্জি, সে জামা কাপড় সেলাই করে, সে প্রয়োজন মতে যেভাবে চায় কাস্টমার, সেভাবে সে বানিয়ে দেয়। তাহলে এই সকল ক্ষেত্রেও এক মালিকানা কারবার উপযোগী। আচ্ছা, ঠিক একইভাবে যে কোনো ক্ষেত্রে মালিকের এক্সপার্টাইজ, ব্যক্তিগত খুবই দক্ষতার প্রয়োজন। স্বর্ণকার, তারপরে হচ্ছে ছবি তোলার দোকান, যারা হলো পেন্টিং করে, তো এগুলো স্পেশালাইজড স্কিল, বিশেষ বিশেষ দক্ষতা দরকার। এসব ক্ষেত্রেও এক মালিকানা কারবার উপযোগী। তারপর কৃষিজাত পণ্য, যেগুলো কেনা বেচা করে, এগুলো এগুলো সাধারণত পচনশীল বা কাঁচামাল ব্যবসা, আলু স্টোরে রাখে, তো এগুলো কারা করে, এক মালিকানা যারা ব্যবসা করে সাধারণত, সে আলু কিনে কোল্ড স্টোরেজে রাখে, আবার সময় হলে বিক্রি করে, আলুগুলো বের করে বিক্রি করে। তারপর ছোট ছোট স্থানীয় পর্যায়ে যেসব চাহিদা থাকে, বই খাতার দোকান, কেউ স্কুলের সামনে একটা দোকান দিয়ে বসলো বই খাতা বেচার, এগুলো পত্রিকার ব্যবসা, এগুলো ছোট ছোট ব্যবসাগুলো এক মালিকানা কারবার হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম এ পর্যন্ত যে এক মালিকানা কারবার কি। একদম সোজা কথা, যে কারবারের মালিক একজন, যে একাই ব্যবসা পরিচালনা করে, ঝুঁকি বহন করে, লাভ লস একাই বহন করে, তাকে আমরা বলতেছি এক মালিকানা কারবার। এবার আসছে অংশীদার।
তো এখন অংশীদার কি, তো নাম শুনে বোঝা যাচ্ছে অংশীদার মানে একজন না, একাধিক। তো এখানে একটা আইন আছে 1932 সালের অংশীদারি আইন। সে অংশীদারি আইন বলছে যে সাধারণত দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারি চুক্তির ভিত্তিতে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। অর্থাৎ স্বেচ্ছায়, জোর করে না। আমি আমার বন্ধু দুইজন মিলে আমরা একটা ব্যবসা শুরু করতে পারি, এটা তখন অংশীদারি কারবার। আমরা নিজেরা ঠিক করলাম যে কিভাবে আমরা টাকা দেবো, কে কত টাকা দেবে, লাভ লস হলে কিভাবে ভাগ করবো। তো অংশীদারি কারবারের ক্ষেত্রে বলতেছে এটা নিয়ম আছে, সর্বনিম্ন সদস্য হবে দুইজন, কারণ দুইজনের কম হলে তো একজন হয়ে গেল, একজন হলে এক মালিকানা হয়ে যাবে, তাহলে তো আর এটা অংশীদার হলো না। তাহলে সর্বনিম্ন হতে হবে দুইজন, সর্বোচ্চ হবে 20 জন। 20-এর বেশি হলে তাকে কোম্পানি গঠন করতে হবে, তখন আর অংশীদারি চলবে না। ওই যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, কোন যৌথ মূলধন কোম্পানি, সেক্ষেত্রে বেশি হতে পারে, কোনো অসুবিধা নেই, আমরা সেখানে যে নিয়ম কানুনগুলো শিখবো। তাহলে এখানে সর্বনিম্ন সদস্য হচ্ছে অংশীদারির ক্ষেত্রে দুইজন আর সর্বোচ্চ 20 জন। কিন্তু এখানে কথা আছে, যদি অংশীদারি ব্যবসাটা ব্যাংকিং ব্যবসা হয়, ব্যাংকিং ব্যবসাতে ঝুঁকি বেশি। অর্থাৎ ঝুঁকি কাদের বেশি, জনগণের। ব্যাংকিং ব্যবসা কি হয়, পরের টাকায় পোদ্দারি করা হয়, জনগণ ওখানে ডিপোজিট রাখে, সেই টাকা খাটায় ইয়ারা, যারা মালিক বা সরি ডাইরেক্টর যারা হয় তারা এটা খাটায় খাটায়, সেখান থেকে প্রফিট করে করে আবার যারা টাকা ব্যাংকে জমা রাখে তাদেরকে লাভ দেয়। তো এই ব্যবসার ক্ষেত্রে যদি ব্যাংকিং ব্যবসা হয় তাহলে সর্বোচ্চ হবে 10 জন। সর্বনিম্ন দুইজন ঠিক আছে, সর্বোচ্চ হবে 10 জন। তাহলে আমরা কি শিখলাম, যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন দুইজন সদস্য অংশীদার হবে, সর্বোচ্চ হবে 20 জন অংশীদার। কিন্তু ব্যবসাটা যদি ব্যাংকিং ব্যবসা হয় তাহলে সর্বোচ্চ হবে 10 জন। তা আমরা দেখি 1932 সালের অংশীদারি আইনের 4 ধারা, তাহলে এগুলো কিন্তু ইয়ের জন্য, এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, যে কোন আইন বলে অংশীদারি আইন কোন সালে গঠিত হয়েছে। তাহলে 1932 সালের অংশীদারি আইন, এবং এই আইন বলেই বলতেছে যে সদস্যের সংখ্যা কয়জন হবে, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন, ব্যাংকিং ব্যবসা হলে সর্বোচ্চ 10 জন। তো এখানে আইনে কি 4 নম্বর আইনের ধারাতে কি বলা আছে, বলছে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের মধ্যাকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি ব্যবসা বলে। যারা এইরূপ সম্পর্ক সৃষ্টি করে তাদেরকে প্রত্যেককে অংশীদার, এবং সম্মিলিতভাবে তাদের ব্যবসাকে অংশীদারি ব্যবসা বলে। অর্থাৎ আমরা বুঝলাম যে অংশীদার হতে হলে কমপক্ষে 2 জন লাগবে। তো তারা মিলে কি করবে, তারা মিলে ব্যবসাটা করবে, মূলধন বিনিয়োগ করবে, লাভ লস হলে তাদের মধ্যে ভাগ করে নেবে। তো এইটা তারা চুক্তিবদ্ধ হয়, এবং এই যে তারা ব্যবসাটা করতেছে তখন এই ব্যবসাটাকে বলা হবে অংশীদারি ব্যবসা, আর এক একজনকে বলা হবে অংশীদার, বা ইংরেজিতে বললে পার্টনার আর পার্টনারশিপ বিজনেস। কারণ এই ব্যবসাটা তখন একজন করতেছে না, কয়েকজন মিলে করতেছে। তা আমরা এবার একটু অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যগুলো একটু দেখি। তো এটাও গঠন পদ্ধতি সহজ, এখানে অত আইনগত জটিলতা নাই। ইচ্ছা করলে দুই বা ততোধিক ব্যক্তি একমত হয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, সমঝোতার মাধ্যমে তারা একটা ব্যবসা শুরু করতে পারে। এখানে আইনে কোনো খুব জটিলতা তেমন কিছু নাই। চুক্তি, তো যেহেতু এটা একটা অংশীদারি ব্যবসা, তার মানে কয়েকজন মিলে, তাহলে এইখানে অবশ্যই নিজেদের মধ্যে একটা চুক্তি থাকতে হবে। চুক্তিটা কি, যে আমি কে কত টাকা দিবে, তারপরে লাভ হলে কিভাবে বন্টন হবে, লস হলে কিভাবে বন্টন হবে, ব্যবসাটা সবাই মিলেই দেখতে পারে, আবার সবাই না দেখে একজনও দেখতে পারে। তো যদি ব্যবসাটাকে, তাহলে কি সবাই দেখবে, ব্যবসার সাথে সবাই সম্মিলিতভাবে ব্যবসাটা চালাবে, নাকি একজন চালাবে না 2 জন চালাবে, এই বিষয়গুলো চুক্তিতে থাকে। এই চুক্তিটা লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। মৌখিক লিখিতটা বাধ্যতামূলক নয়। আমরা নিজেরা মুখে মুখে ঠিক করলাম যে ঠিক আছে তুমি 2 লাখ দাও, আমি 2 লাখ দিই, 2 জন মিলে আমরা ব্যবসা করবো, লাভ লস আমরা সমান সমান ভাগ করে নেব। এটা লিখিত দরকার নাই। কিন্তু যদি লিখিত করি তাহলে ভালো, লিখিত করলে ভালো একটা প্রমাণ থাকে যে কে কি কি শর্তে ব্যবসাটা চলছে। নাম্বার 3, মূলধন সরবরাহ, লাভ লোকসান বন্টন। তো বলতেছে মূলধন সাধারণত এখানে পূর্বে ঠিক করা থাকে কে কত টাকা দিবে। তো যদি কেউ কম দেয়, কেউ দিল 2 লাখ, কেউ দিল 1 লাখ, তাহলে লাভ লস কি হবে, নিশ্চয় যে 2 লাখ দিছে সে ডাবল পাবে, আর 1 লাখ যে দিছে সে কম পাবে। ক্ষতি হলো তাই, যে যে বেশি টাকা দিচ্ছে সে বেশি ক্ষতি বহন করবে, যে কম টাকা দিচ্ছে কম। এটা হচ্ছে মূলধন সমানুপাতিক, অর্থাৎ যে যেমন মূলধন দিচ্ছে সেই অনুপাতে লাভ ক্ষতি বন্টন হবে। কিন্তু এটা না করে নিজেরা, কিন্তু এমন হতে পারে যে নিজেরা একটা করে নিতে পারে যে লাভ হলে কে কত পার্সেন্ট করে লাভ পাবে।
শুধু মূলধন অনুপাতে না, হয়তো কেউ ব্যবসা দেখবে, তার জন্য সে লাভের একটা অংশ পেতে পারে। এটা নিজেরাই ঠিক করে। পারস্পরিক আস্থা ও বিশ্বাস, কারণ এটার উপরেই ব্যবসাটা টিকে থাকে। একজন পার্টনার, একজন অংশীদার যদি আরেকজন অংশীদারকে বিশ্বাস না করে, তাহলে ব্যবসা টিকবে না। এখন দুইজন মিলে একজন ব্যবসা করতেছে, একজন হয়তো একটা মাল কিনে নিয়ে আসলো, মাল কিনে নিয়ে আসি বললে এই মালটা 10 টাকা পিস কেনা হয়েছে। আর একজন অংশীদার যদি মনে করে, তার সন্দেহ হয় যে এটা সে বেশি দাম ধরতেছে, হয়তো বা সে 8 টাকা করে কিনেছে, 2 টাকা করে বেশি ধরতেছে। এইরকম যদি অবিশ্বাস, আস্থার অভাব থাকে, তাহলে কিন্তু ব্যবসাটা টিকবে না। তখন সবার অংশীদারদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়ে যাবে, ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য খুব জরুরি আস্থা ও বিশ্বাস থাকা। আচ্ছা, নিবন্ধন। নিবন্ধন বাধ্যতামূলক নয়। 1932 সালের আইন আছে, কিন্তু ওই আইনে আমরা পার্টনারশিপ ব্যবসা করতে হলে যে ওই আইন বলে সরকারের জায়গায় রেজিস্ট্রেশন করতে হবে আমাকে, এমন নয়। বাধ্যতামূলক করলে, সরি, রেজিস্ট্রেশন করলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়, সেগুলো আমরা পরে দেখব। কিন্তু নিবন্ধন না করলে যে অংশীদারি ব্যবসা করা যাবে না, তৈরি করা যাবে না, এমনটা নয়। তো যারা নিবন্ধন করবে, যে ব্যবসাটা অংশীদাররা, তারা ওই চুক্তিটার নিবন্ধন করতে হয়। কিছু ফর্ম আছে তাদের, ও কিছু তথ্য দিয়ে নিবন্ধন করলে হবে কি, সরকারি একটা স্বীকৃতি পায়, যে কারণে তারা কিছু বাড়তি সুবিধা ভোগ করে, বিশেষ করে আইনগত ক্ষেত্রে। কারো বিরুদ্ধে মামলা করতে গেলে বা নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হলে কোর্টে কেস করলে, তখন এগুলো নিবন্ধন থাকলে সুবিধা। স্থায়িত্ব অবসায়ন। অবসায়ন বলতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া। তো বলতেছে এটা এক মালিকানা কারবারের মতো, এটা ঠুনকো, এবং কিছু কিছু ক্ষেত্রে তার চেয়েও ঠুনকো। কোন অর্থে? এখন ধরো পার্টনার 3 জন। এখন 3 জনের মধ্যে যে কোনো একজন যদি হঠাৎ মরে যায়, তাহলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। এখন 3 জনের মধ্যে মরার সম্ভাবনা আর এক মালিকানা ক্ষেত্রে মরার সম্ভাবনা একজন। তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায়, তাহলে মানে 3 জনের যে কোনো একজন মরলে এই ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এক মালিকানা করে একজন মরলে বন্ধ হচ্ছে। তো দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই পার্টনারশিপ ব্যবসারই স্থায়িত্ব কম হয় ইয়ার তুলনায়, এক মালিকানার তুলনায়। কারণ এখানে পার্টনার বেশি থাকে, যে কোনো একজন পার্টনার মারা গেলেই ব্যবসা বন্ধ হয়ে যাবে। যে কোনো একজন পার্টনার দেউলিয়া হয়ে গেলে, দেউলিয়াটা কি, যে তার যে ঋণ আছে, সেই ঋণ যখন শোধ করতে পারে না, তখন ওর বিরুদ্ধে যখন কোর্টে কেস করে, তখন সরকার দেখে যে ও আর পারতেছে না, ওর সম্পদ বিক্রি করে লোড শোধ, তখন তাকে দেউলিয়া ঘোষণা করে দেয়। অর্থাৎ সে চুক্তি করার অযোগ্য হয়ে যায়। আর চুক্তি করার অযোগ্য কোনো ব্যক্তি অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। শুধুমাত্র কে পারবে? নাবালক পারবে, কিন্তু তারও দায় দায়িত্ব হবে সীমিত। সে শুধু লাভের অংশ পাবে, সে লসের ভাগও নেবে না। তাকে অন্য কোনো দায়ের ক্ষেত্রে তাকে জড়ানো যাবে না। তাহলে নাবালক 18 বছরের নিচে সে কিন্তু ওই ইয়ার সদস্য হতে পারবে, একজন অংশীদার হতে পারবে। সে শুধু সুবিধাভোগী অংশীদার। সে কোনো ঝুঁকির মধ্যে যাবে না, তাকে কোনো দায়বদ্ধ কোনো ইয়ার কারণে ইয়া করা যাবে না। আচ্ছা, এখানে এখানে আরেকটা জিনিস আমরা আসলে আমরা ইয়ার মতো লিখতে পারি, সেটা হলো অসীম দায়। এখানেও অসীম দায়, আসলে এটা একটু লিখে নিই। অসীম দায় অর্থাৎ এখানেও কিন্তু যারা এক মালিকানার মধ্যে, এই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অসীম দায়। যদি ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা যদি লস খায়, তাহলে ওই ব্যবসার সম্পদ বিক্রি করেও যদি লোন শোধ না হয়, তাহলে যারা পার্টনার আছে, যারা অংশীদার আছে, তাদের ব্যক্তিগত সম্পদ, বাড়ি জমি যায় আছে, এগুলো বিক্রি করে তাদেরকে টাকা দিতে হবে, নাহলে কেস করতে পারবে তাদের নামে। তাহলে এখানে দায়টাও অসীম, ইয়ার মতো, এক মালিকানার মতো। এবং স্থায়িত্ব অবসায়ন, তাহলে স্থায়িত্বটা এখানেও তুলনামূলকভাবে এক মালিকানা কারবারের মতো। একজন মারা গেলেই, যে কোনো একজন অংশীদার মারা গেলে বা দেউলিয়া হয়ে গেলে বা পাগল হয়ে গেলে, তখন ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। আবার অবসায়ন, তাহলে ইচ্ছাকৃতভাবে কোনো অংশীদারি ব্যবসা, যারা অংশীদার আছে তারা বন্ধ করে দিতে পারে, যে আমরা আর ব্যবসা করব না। অথবা আইনের কারণে হতে পারে, আইনের কারণে এমন কিছু কাজ করছে যে কারণে অবৈধ কোনো ইয়াতে পড়ে গেছে, কোর্ট একটা অর্ডার দিয়ে দিল যে ব্যবসা বন্ধ করে দিতে হবে, হতে পারে। তাহলে স্থায়িত্ব অবসায়ন, তাহলে কি স্বেচ্ছায় হতে পারে, আইনগত কোনো ঘটনার কারণেও ঘটনার প্রেক্ষিতেও হতে পারে। আচ্ছা, এখন আমরা বললাম যে অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রটা আমরা বলছি যে এটা চুক্তি করাটা বাধ্যতামূলক নয়। চুক্তিটা লিখিত মৌখিক দুটাই হতে পারে। চুক্তিটা কি হতে পারে? লিখিত মৌখিক দুটাই হতে পারে। তাহলে এখন বলতেছে সাধারণত একটা চুক্তিপত্রে কি কি থাকে যদি লিখিত করে।
তো লিখিত করলে কি কি থাকে আমরা একটু দেখি যেখানে কি কি থাকে। এখানে প্রথমে থাকবে অংশীদারের ব্যবসায়ের নাম ও ঠিকানা, অর্থাৎ অবশ্যই আমরা যদি একটা অংশীদারের ইয়া করি, যেমন আমি বললাম যে করিম অ্যান্ড পার্টনার্স, এটা একটা ব্যবসার নাম দিল, করিম অ্যান্ড কোং এরকম দিতে পারে। যেরকম একটা নাম দিল তাহলে একটা নির্দিষ্ট নাম থাকবে ব্যবসায় এবং তার ঠিকানা থাকবে, সে তাদের এই ব্যবসার ঠিকানাটা কোথায় সে ব্যবসাটা করতেছে, অবশ্যই একটা ঠিকানা থাকবে। এরপরে কি থাকবে, ব্যবসায়ের প্রকৃতি, উদ্দেশ্য, আওতা, কি জাতীয় ব্যবসা করবে, তার উদ্দেশ্য কি, আওতা কি। তাহলে প্রকৃতি কি, ব্যবসার প্রকৃতি, সে কি করবে, সে কি নার্সিং ব্যবসা করবে, নাকি সে ট্রেডিং, হয়তো ওষুধের একটা দোকান দিবে জয়েন্ট ভেঞ্চারে, নাকি একটা লেদের কারখানা করবে কয়েকজন মিলে। অর্থাৎ কি জাতীয় ব্যবসা করবে, তার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, অবশ্যই তার একটা উদ্দেশ্য থাকবে যে আমরা এই কাজটা করে আমরা মুনাফা অর্জন করব, বৈধ উদ্দেশ্য থাকতে হবে। আওতা, ক্ষেত্র মানে এটা কতটুকু নিয়ে কাজ করবে, সে কি জিনিসপত্র যদি কোনো কিছু বিক্রি করে সে কি একটা নির্দিষ্ট সীমানার মধ্যে করবে, নাকি সে অন্য জেলাও যা করবে, এগুলো কোথায় কোথায় ব্যবসা করবে এটা এই চুক্তির মধ্যে আওতাটা লেখা থাকে। ব্যবসায়ের কার্যকাল বা স্থায়িত্ব, অংশীদারি কারবার অনেক ক্ষেত্রে হয় একটা নির্দিষ্ট কাজের জন্য অংশীদার তৈরি করা হয়। সাপোজ একজন ঠিকাদার, সে একটা কন্ট্রাক্ট, একটা বড় এত বিল্ডিং হবে তার একার পক্ষে করা সম্ভব না, সরকারি একটা বড় কাজ, হয়তো 10 কোটি টাকার একটা বড় বিল্ডিং হবে, তখন সে করতে পারে কয়েকজন 3-4 জন ঠিকাদার মিলে একটা পার্টনারশিপ প্রতিষ্ঠান করতে পারে ওই বিল্ডিংটার জন্যই শুধু, দিয়ে নিজেরা তখন একটা পার্টনারশিপ ডিড করে ওই কাজটা কয়েকজন মিলে করতে পারে। তাহলে এটার কার্যকাল কোন পর্যন্ত যাবে, ওই বিল্ডিং শেষ হওয়া পর্যন্ত। অথবা একটা টাইম ফ্রেম থাকতে পারে যে আমরা 5 বছর ব্যবসা করব, থাকতে পারে এখন থেকে আমি 5 বছর ব্যবসা করব। তাহলে একটা কার্যকাল, অর্থাৎ এর মধ্যে একটা স্থায়িত্ব, কতদিন চলবে ব্যবসা, একটা টাইম ফ্রেম থাকে। অংশীদারের নাম, ঠিকানা, পেশা, যারা অংশীদার হচ্ছে এই ব্যবসায় তারা তাদের অরিজিনাল ব্যবসা কি, আমি হয়তো একটা, আমরা 3 বন্ধু মিলে নতুন একটা ব্যবসা করতে যাচ্ছি, কিন্তু আমার একটা নতুন, আমার আগের থেকে পেশা আছে, আমি হয়তো টিচারি করি বা আমি একজন ব্যাংকার, তাহলে আমার নাম, ঠিকানা, পেশা দিতে হবে তার ওইটা ওই ডিডের মধ্যে। কারণ এই ডিড করে আমি নতুন একটা ব্যবসা করতেছি, এটার সাথে আমার ব্যক্তিগত প্রফেশন, আমার আলাদা অন্য ব্যবসা থাকতে পারে, আমার পেশা থাকতে পারে। তাহলে নাম, ঠিকানা, পেশা দিতে হবে অংশীদারদের প্রত্যেককে, যে কজন অংশীদার হবে। এরপরে কি, ব্যবসায়ের মোট মূলধন পরিমাণ, কত টাকার নিয়ে এই অংশীদারি কারবারটা গঠিত হবে, কে কত টাকা দিবে, মোট কত টাকা হবে, এটা থাকতে হবে। প্রত্যেক অংশীদারের প্রদত্ত মূলধনের পরিমাণ ও পরিশোধ পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকেই কে কত করে টাকা দিবে, কয় দিনের মধ্যে দিবে। চুক্তি করলাম যে প্রত্যেকে 5 লাখ দিবে, কিন্তু আবার আমরা চুক্তি করলাম যে প্রথমে শুরুতে 2 লাখ করে দিবে, 1 বছর পরে যে আরো 3 লাখ করে দিবে সবাই, এরকম, যে কে কত টাকা দিবে এবং পরিশোধটা কিভাবে করবে, এই টাকাটা ওই ব্যবসাতে টাকাটা সে কিভাবে কোন সময় দিবে। ব্যবসা পরিচালনার নিয়মাবলী, কে পরিচালনা করবে, 3-4 জন পার্টনার আছে, এমন হতে পারে একজন ব্যবসা করবে, তো একজন করবে আর সবাই কি করবে, আর সবাই শুধু টাকা দিবে, সে ব্যবসা করবে, এ আর 4 জন হিসাব টিসাব রাখবে, একটু দেখবে ব্যবসা সে কেমন করতেছে। এমন হতে পারে যে ব্যবসা দেখতেছে করতেছে তার জন্য একটা বেতনও ঠিক করে দিতে পারে। তাহলে ব্যবসা পরিচালনাটা একজন করবে নাকি 2 জন করবে নাকি সবাই করবে, এইটুক চুক্তির মধ্যে থাকতে হবে। তারপরে যে সকল অংশীদার প্রত্যক্ষভাবে ব্যবসা পরিচালনা করবে তাদের পরিচিতি, তাহলে যদি কারো স্পেসিফিক 3 জন বা 5 জন আছে, যদি সবাই ব্যবসা করে তাহলে তো আর কোনো কথা নাই যে সবাই মিলে ব্যবসা করবে, কিন্তু যদি সবাই না করে 1-2 জন করে, তাহলে তাদের প্রত্যক্ষভাবে তাদের ব্যবসার ওই কথাটা লিখবে যে কে কে ব্যবসা করবে, এটা তাদের পরিচিতিটা দিতে হবে। ব্যবসায় লাভ লোকসান বন্টন, যেহেতু অংশীদারি ব্যবসা এই চুক্তির মধ্যে অবশ্যই থাকবে, লাভ হলে কে কিভাবে কত টাকা করে পাবে, লোকসান হলে কিভাবে বন্টন হবে। অংশীদারের দায়িত্ব, ক্ষমতা, অধিকার, অংশীদারদের দায়িত্ব কি আছে, কোন অংশীদার কি করবে, একজন হতে পারে যে তাকে হলে বলে সে ক্রয়ের সাথে জড়িত, একজন হয়তো থাকতে পারে সে বিক্রয়ের সাথে জড়িত, একজন হতে পারে সে খালি অফিসটা ম্যানেজ করবে। আবার এমন হতে পারে যে ঋণ নিতে গেলে কে ঋণ নিতে পারবে, ঋণের ডকুমেন্টে কে সাইন করতে, সবাই মিলে করবে নাকি 1-2 জন পারবে। ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে কি সবাই মিলে ব্যাংকে অ্যাকাউন্টের সই লাগবে তাদের, নাকি 1-2 জন করবে, সেটাকে আমরা বলতেছি অংশীদারি। অংশীদারি দায়িত্ব, অংশীদারদের দায়িত্ব, ক্ষমতা, অধিকার। যে ব্যাংক হিসাব খোলা হবে তার নাম, ঠিকানা ও হিসাবের ধরন, এই যে যদি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয় তাহলে ওই অ্যাকাউন্টের নাম কি হবে এবং ঠিকানা, হিসাবের ধরন, এটা কি কারেন্ট অ্যাকাউন্ট খুলবে, নাকি এটা স্বল্প মেয়াদী সেভিংস অ্যাকাউন্ট খুলবে, নাকি একটা এফডিআর খুলবে, এটা থাকতে হবে। যে তারা ব্যাংকে হিসাব করলে নাম, ঠিকানা, হিসাবের ধরন এটা
লাগবে। ব্যাংকের হিসাব পরিচালনার ব্যক্তির নাম, হিসাব পরিচালনা যে করবে তার নাম লাগবে। নতুন অংশীদার গ্রহণ ও পুরাতন অংশীদারদের বিদায়ের নিয়মাবলী। যদি পুরাতন কাউকে বাদ দিতে হয় বা স্বেচ্ছায় কেউ চলে যায়, তাহলে কি নিয়মে সে যাবে ব্যাংক ব্যবসা থেকে, বা নতুন নতুন করে একজন অংশীদার নিলে কি নিয়মে গ্রহণ করা হবে, এগুলো সব বিস্তারিত নিয়মাবলী থাকবে ওই চুক্তিপত্রের মধ্যে। অংশীদারের মৃত্যুতে তার অংশ নির্ধারণ, সংরক্ষণ ও পরিশোধ পদ্ধতি। তাহলে অংশীদার মারা গেলে আমরা বলছি যে ওই একটা অংশীদার মারা গেলে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, তো ভালো কথা, বন্ধ হলে তখন তার অংশটা কিভাবে দেওয়া হবে? তো এমন হতে পারে অংশীদার একজন মারা গেলে ব্যবসাটা তারা চলমান রাখবে, কিন্তু ওই আসলে ব্যবসাটা বন্ধ হয়ে যায়, কাগজে কলমে এটা বন্ধ করে যে চারজন বা হয়তো চার পাঁচজন ছিল, একজন মারা গেল, তাহলে একজনের টাকাটা দিয়ে দিতে পারে, সম্পদ দিয়ে দিতে পারে, দিয়ে চারজন মিলে আবার নতুন করে একটা ডিট করে নিজেরা ব্যবসা করতে পারে, ব্যবসাটা চালু রাখতে পারে, কিন্তু আসলে ব্যবসাটা বন্ধ হয়ে যায়, এটা নতুন করে করতে হয়। তাহলে ব্যবসায়ের অংশীদারের মৃত্যুতে তার অংশটা, তার যে ওখানে টাকা ইনভেস্ট করা আছে সেই টাকাটা তাকে কিভাবে ফেরত দেওয়া হবে, এই বিষয়গুলো ওখানে থাকবে। অংশীদারদের অবসর গ্রহণ ও বহিষ্কারের পদ্ধতি। তাহলে কেউ যদি অবসর গ্রহণ করে, যে একটা বয়স্ক হয়েছে সে আর করতে পারতেছে না, সেই অবস্থায় সে তাকে কি কি সুবিধা দিয়ে তাকে বের করে দেওয়া হবে? তার কি টাকাটা ফেরত দিয়ে যাবে সাথে সাথে, নাকি 6 মাস পরে দেওয়া হবে, বা 1 বছর পরে দেবে? 1 বছর যে পরে দিলে তাকে কি বেনিফিট দেওয়া হবে? বহিষ্কারের পদ্ধতি, কেউ যদি দেখা যাচ্ছে কেউ বেমানি করছে কোনো কারণে, হয়তো 5 জনের মধ্যে একজনকে একটা দেখা গেল যে সে একটা ফ্রড করছে, বা সে ব্যবসায় সে মিথ্যা কথা বলছে, তাকে রাখা নিরাপদ মনে করতেছে না, তাহলে তাকে বহিষ্কার করে দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে বহিষ্কারের নিয়ম কি আছে? এই নিয়মগুলো কি কি শর্তে তাকে বহিষ্কার করা যাবে, কি কি অপরাধ করলে তাকে বহিষ্কার করা যাবে, এই বিষয়গুলো থাকবে চুক্তিতে। ভবিষ্যতে বিরোধ দেখা দিলে তার মীমাংসা পদ্ধতি, কোনো প্রকার যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, তাহলে সেক্ষেত্রে কি নিয়মে তারা এগুলো করবে, ব্যবসাটা বন্ধ করবে বা তাকে ব্যবসা থেকে বের করে দিবে, এই বিষয়গুলো ওখানে থাকবে। তারপরে বিলোপ সাধন পদ্ধতি, অর্থাৎ ব্যবসা যদি বন্ধ করে দেয়, একদম ক্লোজ করে দেয়, তাহলে কি নিয়মে করবে, এই বিষয়গুলো এখানে থাকবে। এখন আমরা দেখি, তাহলে আমরা দেখলাম যে 17টা পয়েন্ট এখানে দেখলাম যে এটা একটা চুক্তিপত্রে থাকে। আমরা যদিও আগে বলেছি চুক্তিটা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, কিন্তু লিখিত হলে এই সাধারণত এই 17টা পয়েন্ট কভার করতে হবে। এখন আমরা আবার আরেকটা কথা বলছি যে ব্যবসায় অংশীদারি ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয়। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, কিন্তু যদি নিবন্ধন করতে চায় সরকারের কাছে, কোর্টে একটা সেল আছে, যেখানে বাণিজ্যিক সেল আছে, সেখানে যে তাহলে কি কি জিনিস ওখানে জমা দিতে হবে, সাধারণত কি কি তথ্য লাগবে? তাহলে প্রথম হচ্ছে অংশীদার প্রতিষ্ঠানের নাম লাগবে। তারপরে প্রধান কার্যালয়ের ঠিকানা, যদি অংশীদারি ব্যবসায়ের একাধিক অফিস থাকে, একটা প্রধান কার্যালয়ের শাখা অফিস, তাহলে সেগুলো ঠিকানা। শাখা কার্যালয় থাকলে সেগুলো ঠিকানা দিতে হবে। ব্যবসায়ের উদ্দেশ্য, কি উদ্দেশ্যে ব্যবসাটা করছে সে, সে কি বিল্ডিং বানাবে, নাকি শুধু রোড বানাবে, নাকি ওষুধের ব্যবসা করবে, কি উদ্দেশ্যে করতেছে এটা থাকতে হবে। ব্যবসার শুরু তারিখ, কয় তারিখ থেকে ব্যবসাটা শুরু করবে, এই ইয়ার মধ্যে থাকবে। ব্যবসার মোট কার্যকাল বা স্থায়িত্ব, এটা আগেই বলেছি যে এই অংশীদারি ব্যবসাটা কতদিন ধরে চলবে। অংশীদারদের নাম, ঠিকানা, পেশা, এটা লাগবে। অংশীদার হিসেবে ব্যবসায় যোগদানের তারিখ, কবে থেকে সে ব্যবসাদারে যোগদান করবে সেটা। তাহলে আমরা দেখলাম যে একটা রেজিস্ট্রেশন যদি করতে হয় সরকারের কাছে, এই এই তথ্যগুলো দিয়ে দরখাস্ত করতে হবে, একটা ফর্মে নির্ধারিত ফর্ম আছে, সেটার মধ্যে এই তথ্যগুলো দিয়ে আবেদন করতে হবে। এখন আমরা দেখি যে অংশীদারদের যারা হয় এরও আবার প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো কি কি। একটা আছে সাধারণ অংশীদার, তারা কি করবে এটা? সাধারণ অংশীদার বলতে যে কজন অংশীদার থাকবে তারা সবাই টাকা বিনিয়োগ করবে, সবাই ব্যবসা পরিচালনা করবে, প্রত্যেকেরই দায় অসীম, অর্থাৎ যদি ব্যবসায় লস খায় সবাইকে বহন করতে হবে, তাদের ব্যক্তিগতভাবে তারা দায়ী থাকবে, তাদের বাড়ি থেকে ব্যক্তি সম্পদ বিক্রি করে নিয়ে এসে টাকা দিতে হবে, এবং চুক্তি অনুযায়ী লাভ ক্ষতির অংশ পাবে। চুক্তিতে উল্লেখ থাকলে ব্যবসায় পরিকল্পনার জন্য নির্ধারিত পরিচালনার জন্য পারিশ্রমিক পায়। অর্থাৎ যদি চুক্তিতে উল্লেখ থাকে, তাহলে যারা ব্যবসা করতেছে, অনেকে হয়তো 5 জনের মধ্যে 3 জন করতেছে ডাইরেক্ট, তাদের হয়তো সবাই করতেছে কিন্তু একজনের দক্ষতা বেশি, তাহলে বা সবারই একটা বেতন ঠিক করে দিতে পারে যে এই কাজ, এই ব্যবসা করার জন্য আগে বেতন পাবে সবাই, তারপরে যে লাভ লস ভাগ হবে। এর হলো সাধারণ অংশীদার। তারপরে ঘুমন্ত অংশীদার, যেটাকে স্লিপিং পার্টনার বলা হয়, এটা কি করে? সে শুধু টাকা দেয়, চুক্তি অনুযায়ী লাভ লস সে বহন করে, কিন্তু সে, তার অধিকার আছে এই ব্যবসা পরিচালনার কথা, কিন্তু সে নিজের থেকে ব্যবসা অংশগ্রহণ করে না, তার হয়তো আলাদা ব্যবসা আছে বা আলাদা সে চাকরি করে,
তার নিজস্ব একটা ব্যবসা আছে, সে আর এই পার্টনারশিপ ব্যবসার মধ্যে সে পরিচালনায় সে অংশগ্রহণ করতে চায় না, সে শুধু টাকা দেবে, লাভ লসের অংশ নেবে, কিন্তু তার দায় দায়িত্ব কিন্তু অসীম। যদি ওই ব্যবসা লস করে, কোনো কিছু ঋণ নেয়, সেই ঋণটা পরিশোধ সবার যেমন ভাবে অংশ, তারও যে অংশ থাকবে সেই অংশ মোতাবেক তাকে দিতে হবে। এবং ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় তৃতীয় পক্ষের নিকট সে দায়বদ্ধ নয়। এটা কিরকম? এখন পার্টনাররা একটা ব্যবসা করতেছে, সরাসরি যারা করতেছে, আর আমি ঘুমন্ত পার্টনার, আমি শুধু টাকা দিয়েছি, আমি লাভ লসের অংশ নেই। এখন যারা ব্যবসা করতেছে তারা যদি কোনো তাদের কোনো কাজের জন্য কোনো কারো ক্ষতি হয় তৃতীয় কোনো পক্ষের, সে যদি একটা মামলা করে, তাহলে সে দায় দায়িত্ব আমার উপরে আসবে না, কারণ আমি এর সাথে জড়িত না। ব্যবসাতে আমি টাকা দিয়েছি পার্টনার ঠিকই, কিন্তু আমি সরাসরি এটার সাথে জড়িত না, ব্যবসার এই দেখাশোনার মধ্যে আমি নাই, কাজে এটার জন্য আমি দায়ী না তৃতীয় পক্ষের সাথে কোনো ঝামেলা হলে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে কি নামমাত্র অংশীদার, নমিনাল পার্টনার। এক্ষেত্রে কি এ- এই জাতীয় পার্টনার নর্মালি সে কোনো টাকা বিনিয়োগ করে না ব্যবসাতে, ব্যবসা পরিচালনাতেও সে অংশগ্রহণ করে না। তবে কি তাকে কেন নেওয়া হয়? কিছু অংশীদার আছে তার খুব সুনাম আছে, ওই জাতীয় ব্যবসায় তার খুব সুনাম আছে, তার নামটা যদি ওই ব্যবসাতে লাগানো যায় তাহলে ওই ব্যবসাটা ভালো চলবে। সাপোজ আমি একজন ডাক্তার, আমার খুব সুনাম আছে, তো এখন যদি একটা আমরা 4-5 জন মিলে পার্টনার মিলে একটা ব্যবসা, একটা একটা ক্লিনিক করলাম, তো সেই ক্ষেত্রে আমি পার্টনার, কিন্তু আমি কোনো টাকা দিই নাই, তারপরেও তারা আমাকে একটা লাভের অংশ দিবে, কারণ কি আমার নামটা ওখানে থাকার কারণে রোগী আসবে অনেক। তো এই জাতীয় ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে যে নমিনাল পার্টনার, সে নামমাত্র আছে, ব্যবসায় সে টাকাও দেয় না, ব্যবসায় পরিচালনাও অংশগ্রহণ করে না, শুধু তার সুনামের কারণে তাকে রাখা হয়, এবং এর দায় দায়িত্বটা অসীম। অসীম নয়, এটা হচ্ছে সসীম। অর্থাৎ এই জাতীয় পার্টনার সে ব্যবসায়ের কোনো দায় দায়িত্ব, আর্থিক দায় দায়িত্ব ওর মধ্যে বলাই থাকে যে সে এই ব্যবসা যদি লস করে তাকে কতটুকু পর্যন্ত সে বহন করবে। আচ্ছা, বলছে তবে কোনো তৃতীয় পক্ষ যদি তাকে অংশীদার মনে করে ঋণ দেয় এবং তা প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে সাধারণ অংশীদারের ন্যায় দায়বদ্ধ। তো বলতেছে এমনি নর্মালি সে ব্যবসায়ের দায়, ঋণের জন্য সে দায়বদ্ধ নয়, কিন্তু এমন হতে পারে যে একজন লোক এসে ঋণ দিছে ওই ব্যবসাতে, আমাকে দেখে, আমি নমিনাল পার্টনার, নামমাত্র পার্টনার, আমাকে দেখে দিয়েছে, সে কিন্তু জানে না এই ভিতরের খবর যে আমি নমিনাল পার্টনার, আমি টাকা পয়সা কিছু দিই নাই, খালি আমার নামটা আছে, কিন্তু সে আমাকে দেখে টাকাটা ওই ঋণ দিছে, দিয়ে সে ব্যবসা লস খেয়েছে আর টাকা দিতে পারতেছে না। তখন সে যদি আইনের কাছে যায় এবং সে যদি প্রমাণ করতে পারে যে আমি থাকার কারণে, অর্থাৎ আমার সাথে তার কোনো পূর্ব পরিচিত হোক বা কোনো আত্মীয়তার সম্পর্ক হোক, যেভাবে হোক আমাকে দেখে সে টাকাটা ওখানে ঋণটা দিয়েছে, কাজে তখন কিন্তু কোর্ট আমাকে বাধ্য করতে পারে আমাকে টাকা দেওয়ার, সেক্ষেত্রে আমি দায়বদ্ধ। তাহলে এগুলো ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে, কেউ যদি নমিনাল পার্টনার হয়, যদি কোনো ঋণ টিন হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে একটু কেয়ারফুল থাকতে হবে যে কোথা থেকে ঋণ নিচ্ছে, তার সাথে সে যেন আগের থেকে ক্লিয়ার করে দেয় যে এই ঋণের জন্য সে দায়বদ্ধ নয়। এবার বলছে আপাত দৃষ্টিতে অংশীদার, কোয়াসি পার্টনার। এটা কি? বলতেছে যে একটা ব্যবসা থেকে, একজন ব্যবসা থেকে সে তার অবসর নিয়ে নিয়েছে, সে বয়স হয়ে গেছে, সে ব্যবসা থেকে অবসর নিয়ে নিল, নেওয়ার পরেও সে তার যে বিনিয়োগ করা ছিল সেই টাকাটা সে ফেরত নেয় নাই, সেই টাকাটা ব্যবসাতে বললো যে ঠিক আছে, এটা তুমি ঋণ হিসাবে রাখো, ঋণ হিসাবে রাখো, দিয়ে তোমরা ব্যবসাতে খাটাও, আমাকে একটা বেনিফিট দিবা। তো এ বলতেছে প্রকৃতপক্ষে এই জাতীয় ব্যক্তি ব্যবসায়ের পাওনাদার, অর্থাৎ তখন আর সে কিন্তু অ্যাকচুয়ালি অংশীদার থাকে না, সে তখন যেহেতু ঋণ হিসেবে টাকাটা দিচ্ছে, তার যে টাকাটা পাওয়ার কথা ছিল সে টাকাটা আগে দিচ্ছে, রিটায়ার্ড করার পর সময় সে যেহেতু অবসর নিয়ে নিচ্ছে, তার তো টাকাটা ফেরত নেওয়ার কথা, কিন্তু সে না নিয়ে ব্যবসায় রেখে দিল, রাখলো কি হিসাবে? ঋণ হিসাবে, যে তোমরা এটা খাটাও, আমাকে একটা বেনিফিট দেবা। তাহলে এখন কিন্তু সে আর পার্টনার না, সে হলো পাওনাদার ওদের কাছ থেকে। তো এই জাতীয় পার্টনার তারা কিন্তু তৃতীয় পক্ষের দায়ের জন্য সে আর দায়বদ্ধ থাকবে না, কারণ সে তো একটি পার্টনার নয়, সে কুয়াসি পার্টনার, অর্থাৎ সে তার শুধু পুঁজিটাই ওখানে খাটতেছে, সেও ঋণের মতো করে টাকাটা দিয়ে রাখছে। আচ্ছা, সীমিত লিমিটেড পার্টনারশিপ, এই ক্ষেত্রে বলছে যে কোনো ব্যবসায়ের, যখন কোনো পার্টনার
ব্যবসার শুরুতে চুক্তির সময় বলে দেয় যে আমি ব্যবসাতে আমার সর্বোচ্চ আমার 5 লাখ পর্যন্ত, আমার যদি কোনো তোমরা ঋণ করো, আর যদি ব্যবসাটা বন্ধ হয়ে যায় আমি সর্বোচ্চ 5 লাখ কি 1 লাখ পর্যন্ত আমি দায়ী। অর্থাৎ সে যদি আগেই সীমানাটা নির্ধারণ করে নেয় শুরুতে চুক্তির মধ্যে, তাহলে তাকে সীমিত অংশীদার বলা হবে। বুঝেছ? অংশীদারদের দায় ব্যবসায় নিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ। তখন সে বলবে যে আমি যেটুকু দিয়েছি ব্যবসাতে এটুকু দায়, এর বেশি যদি তোমরা লস খাও আমি আর দিব না, এরকম করতে পারে। তাহলে এটাকে বলতেছি আমরা লিমিটেড পার্টনার। এবার এটা আর একটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে আচরণের অনুমিত অংশীদার। এটা আবার কি জিনিস? এখন সে মনে করো তোমরা 3 বন্ধু, 2 বন্ধু তারা একটা ব্যবসা করতেছে পার্টনারে। তোমার খাতির ভালো, তোমার সময় আছে অনেক আড্ডা দেওয়ার জন্য, তুমি যে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসো, তারা না থাকলে হয়তো কোনো জিনিস বিক্রি করো, তুমি জানো সবগুলো রেট কোনটার দাম কি। তো এমন ভাবে তাদের সাথে মেশো বা ওই দোকানে বা ওই ব্যবসাতে উঠা বসা করো যে বাইরের লোকজন মনে করবে তুমিও একটা অংশীদার, কিন্তু আসলে তা না। তুমি ওখান থেকে টাকা নেও না, তুমি ওখানে কোনো টাকাও বিনিয়োগ করো নাই, খালি জাস্ট খাতির, ফ্রেন্ডশিপের জন্য তুমি যে ওখানে বসো, এবং এমন ভাবে বসো অতিরিক্ত সময় দাও যে সব জিনিসের দাম জানো, কাস্টমার ওরা না থাকলে তুমি জিনিস কিছু সময় জন্য তোমাকে রেখে ওরা যায়, তুমি ব্যবসা করো, কোনো মাল কাস্টমার আসলে মাল দাও। তো এটার দ্বারা বোঝা যায় যে তুমি হলো, বাইরের লোকজন মনে করবে তুমি একজন পার্টনার। তো এই অবস্থায় যদি কেউ ওখানে ঋণ দেয় তোমাকে দেখে, এবং তারা যদি ভিতরে কাগজপত্র না দেখে, তখন কিন্তু এই ঋণের জন্য তখন তোমাকে দায়ী করতে পারবে। সে যদি প্রমাণ করতে পারে যে তোমাকে দেখে সে ঋণটা দিছে। এটা গেল আচরণে অনুমিত অংশীদার। এখন বলছি আমরা লাস্ট আলোচনা শেষে চলে আসছি আমরা, যে পার্টনারশিপ ব্যবসায় অর্থাৎ এই অংশীদারিক ব্যবসাটা বিলোপ সাধনটা কিভাবে হয়, অর্থাৎ কিভাবে ব্যবসাটা শেষ হয়ে যায়। 1 নম্বর হচ্ছে সকলে একমত হয়ে বিলোপ সাধন, অর্থাৎ আমরা যে কজন পার্টনার আছে তারা বললে আমরা ব্যবসা করব না, স্বেচ্ছায় তারা ব্যবসাটা বন্ধ করে দিতে পারে। 2 নম্বর হচ্ছে বাধ্যতামূলক বিলোপ সাধন, বাধ্যতামূলক, যেমন বলা আছে যে পার্টনারদের মধ্যে আইনে বলা আছে যে কোনো একজন মারা গেলে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। তো একজন যদি মারা যায় বা দেউলিয়া হয়ে যায়, তাহলে যে কোনো একজন বা সবাই, তাহলে কি হলো, অটোমেটিক আইন বলেই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। কোনো কার্য দ্বারা বিষয়টি আইন বিরোধ বা অবৈধ হয়ে পড়লে, অর্থাৎ এমন কোনো কাজ করছে যেটা অবৈধ কাজ, সে শাড়ির ব্যবসা করে, সেই স্মাগলিং ইন্ডিয়ান শাড়ি স্মাগলারদের কাছ থেকে নিয়ে এসে বেচা শুরু করছে, তাহলে কি হলো, এটা আইন বহির্ভূত, তাহলে তার ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে বিশেষ ঘটনা সাপেক্ষে, যেমন ব্যবসা যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য করে, 5 বছরের জন্য অংশীদারি ব্যবসা করা হলো, বা একটা নির্দিষ্ট কাজের জন্য, যে একটা বিল্ডিং করার জন্য, এর আগে আমরা যেমন বললাম যে একটা বড় বিল্ডিং 10 কোটি টাকার বিল্ডিং দিয়ে করার জন্য তারা একটা পার্টনারশিপ করে, তাহলে বিল্ডিংটা শেষ হয়ে গেলে তাদের ব্যবসা শেষ। কোন অংশীদারের মৃত্যু হলে, এটা আগেই বলছি যে আদালত কর্তৃক কোনো অংশীদার দেউলিয়া হয়ে গেলে, এটাও আগে বলা আছে যে এগুলো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একজন মারা গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেল। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, যদি ইয়াদের মধ্যে কেউ নিজেরা মনে করে যে আমরা আর ব্যবসা করবো না, জনগণকে একটা পেপারে বিজ্ঞপ্তি দিল, বা কোনো অংশীদার সে যদি স্বেচ্ছায় যদি বলে যে আমি আর ব্যবসা তোমাদের সাথে করবো না, মনোমালিন্য হচ্ছে, সে পেপারে বিজ্ঞপ্তি দিল যে আমার আর ওই ব্যবসার সাথে আমার কোনো সম্পৃক্ত নেই, আমি আর অংশীদার নাই। তো এরকম বিজ্ঞপ্তি দিলে পরে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। আর এটা কি আদালতের নির্দেশে বিলোপ সাধন। অংশীদারি আইনের 44 ধারায় বলা হয়েছে যে নিম্নোক্ত যে কোনো কারণে আদালত অংশীদারি ব্যবসায় বিলুপ্ত ঘটাতে পারে। কোন অংশীদারের মস্তিষ্ক বিকৃতি হলে, মস্তিষ্ক বিকৃতি মানে কি, পাগল হয়ে গেল। কারণ অংশীদারটা হলো চুক্তি চুক্তি করতে হলে তার কিছু শর্ত আছে, তাকে সাবালক হতে হবে। একজন চুক্তি করতে হলে তাকে স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন হতে হবে, পাগল হলে হবে না। তাহলে হঠাৎ যদি কোনো অংশীদার পার্টনার পাগল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃতি ঘটে, তার আর হিতাহিত জ্ঞান নাই, কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝে না, তাহলে ওই ব্যবসাটা আদালত বন্ধ করে দিতে পারে। কোন অংশীদারের দায়িত্ব পালনে চিরতর অসমর্থ হলে, এমন কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল যে সে আর কাজ করতে পারতেছে না, এবং সে আদালতের সমর্পণ হয়েছে, তখন আদালত ব্যবসাটা বন্ধ করে দিতে পারে। এরপরে কোনো অংশীদারের অসদাচরণের জন্য অংশীদারদের মধ্যে আস্থা ও বিশ্বাস ক্ষতিগ্রস্ত হলে, অর্থাৎ নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আস্থার অভাব দেখা দিয়েছে, তখন যদি কেউ যা কোর্টে আবেদন করে, রেজিস্টার থাকতে হবে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই, চুক্তিটা যদি রেজিস্টার থাকে, যদি এটা নিবন্ধিত থাকে,
তখন যে কোর্টে যায় যদি যে কোনো একজন ইয়ে করে যে আমার আমি আর ওদের সাথে ব্যবসা করতে চাই না, উমুকে ওদের ভিতরে আমার আর কোনো আস্থা নাই, তাহলে কোর্ট কি করতে পারে, ব্যবসাটা, অংশীদারি ব্যবসাটা বন্ধ করে দিতে পারে। বিলোপ সাধন মানে বন্ধ করে দেওয়া, ক্লোজ হয়ে যাওয়া। তাহলে এই ছিল আজকের আমার আলোচনা। আরো দুইটা পয়েন্ট আছে এখানে। আহ, এখানে এই দুটো একটু আলোচনা করে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যায় যে কোনো অংশীদারে তার প্রাপ্য অংশ তৃতীয় পক্ষকে হস্তান্তর করার মাধ্যমে চুক্তি ভঙ্গ করলে, এখন পার্টনার আছে আমরা পাঁচজন, আর আমি কাউকে না বললে আমার অংশটা আরেকজনের কাছে বিক্রি করে দিলাম, এটা আমরা করতে পারবো না, এটা আমার চুক্তিতে নাই। কিন্তু আমি করে দিলাম গোপনে, আমি বললাম যে আমি আর ব্যবসা করবো না, তুমি ভাই এবার তুমি পার্টনার হয়ে যাও, আমাকে টাকাটা দিয়ে দাও, আরেকজনকে গোপনে, অন্যগুলো অন্য অংশীদারকে যারা ব্যবসার সাথে জড়িত তাদেরকে না জানিয়ে। তাহলে সেক্ষেত্রে কোর্ট কি করতে পারে, ব্যবসাটা বন্ধ করে দিতে পারে। তারপরে কি, যদি ক্রমাগত লোকসান খাচ্ছে, ব্যবসাটা ক্রমাগত লোকসান খাচ্ছে, এখানে আর লাভের কোনো মুখ হওয়ার চান্স নাই, তাহলে সেক্ষেত্রে যদি কেউ যে আবেদন করে কোনো একজন, কিন্তু আর চারজন আছে, হয়তো পাঁচজন মিলে ব্যবসা, চারজন চাচ্ছে যে ব্যবসা করতে, কিন্তু আমি মনে করতেছি যে না, এটা বারবার লস খাচ্ছে, আমি এই ব্যবসাটা করবো না, আমি কোর্টকে বললাম যে ওরা চাইলেও আমি আর করবো না, তখন কোর্ট বন্ধ করে দিতে পারে। তো এই সবগুলো কারণে এটা, উপরের যে কারণগুলো ডিসকাশন করলাম এগুলো কারণে অংশীদারি কারবারটা শেষ হয়ে যেতে পারে, অবসায়ন হতে পারে। তো এই ছিল আজকের আলোচনা, এক মালিকানা এবং অংশীদারির কারবার। যদি এরপরে তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবা, কমেন্ট করবা। এবং নেক্সট পার্টে আমরা কোম্পানি এবং অন্যান্য যে প্রকৃতিগুলো আছে, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ইয়ে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আজকের এই আলোচনা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের আমি পূর্বেই বলেছি আলোচনার শুরুতে, এটা একজন শিক্ষার্থী তার অনুরোধের প্রেক্ষিতে আমি এই চ্যাপ্টারটা আগে করলাম, যদিও এর আগে আরো চ্যাপ্টার আছে যেগুলো আমি এখনো ভিডিও দেই নাই। অনুরোধের প্রেক্ষিতে আমি এটা দিলাম। এইভাবে যদি তোমাদের কোনো স্পেসিফিক কমার্সের কোনো সাবজেক্ট বিষয়ে যদি তোমাদের জানার থাকে, এবং কেউ যদি তোমরা ডাইরেক্ট লাইভ অনলাইনে ক্লাস করতে চাও, আমাকে পড়তে চাও তোমরা কেউ, অ্যাকাউন্টিং, ফিনান্স বা বিজনেস উদ্যোগ, ব্যবসায় উদ্যোগ, বিজনেস এন্টারপ্রাইজ, তো আমরা তখন, আমি তোমাদেরকে সেভাবে অ্যারেঞ্জমেন্ট করে দেব। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যদি তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদেরকে বলবা সাবস্ক্রাইব করার জন্য। আশা করি আশা করি তোমাদের এটা উপকারে আসবে গ্রাজুয়ালি। এবং আগেও বলেছি, আবারও বলছি, যদি তোমাদের কোনো স্পেসিফিক কোনো চাহিদা থাকে আমাকে কমেন্টে তোমরা রিকোয়েস্ট করবা, আমি সেভাবে ভিডিওটা দেব। থ্যাংক ইউ, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।